একদম সহজ একটি প্রশ্ন দিয়ে শুরু করি। বলুন তো আইসিসি মানে কি? যে কোনো ক্রিকেট ভক্ত জানেন আইসিসি অর্থ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তবে অনেকেই কিন্তু মজা করে এটিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলেও ডাকে। কেন ডাকে সেটাও কিন্তু মোটামুটি সবাই জানেন। যে কোনো আইসিসি ইভেন্ট এলে একটি বিশেষ অভিযোগ বারবার উঠে আসে, আর সেটি হচ্ছে ভারতকে বারবার অতিরিক্ত সুবিধা দিচ্ছে আইসিসি। আর এ কারণেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে অনেকেই ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে ডাকে। যাই হোক, আরও একটি আইসিসি ইভেন্ট শেষ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে শিরোপা জিতেছে ভারত। চাঁদের যেমন কলঙ্কের দাগ রয়েছে, তেমনি ভারতের এই শিরোপা জয়ের ক্ষেত্রেও বলা যায় কিছুটা দাগ রয়েছে, যেটাকে আমরা চাঁদের কলঙ্কের সঙ্গে তুলনা করতে পারি। বিষয়টা আসলে কি হবে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব আমি, আসাদুজ্জামান লিটন। কাগজে কলমে লেখা থাকবে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। তবে আসলে কি শেষ পর্যন্ত তারা পুরোপুরি স্বাধীনভাবে আয়োজন করতে পেরেছে সবকিছু? ফাইনালে ভিন্ন ছিল দুবাই, যে দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের অন্তর্গত। পাকিস্তান স্বাগতিক, অথচ পুরো টুর্নামেন্টে ঘরের মাঠে তারা ম্যাচ খেলতে পেরেছে মাত্র একটি। আর ভারত একটি ভেন্যুতেই একদম শুরু থেকে শেষ, অর্থাৎ গ্রুপ পর্বের সব ম্যাচ, সেমিফাইনাল এবং ফাইনাল একদম একই ভেন্যু দুবাই খেলেছে। এমনকি টুর্নামেন্টের সূচি এভাবে তৈরি করা হয়েছিল যে যদি ভারত সেমিফাইনালে খেলে তাহলে এই মাঠে খেলা হবে, ফাইনালে খেললে এই মাঠে খেলা হবে, অন্যথায় পাকিস্তানে খেলা হবে। এর আগে গত টি-20 বিশ্বকাপে দেখা গিয়েছিল এরকম কিছু, এবং আরও একবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই দৃশ্য। যে কারণে মনে হতে পারে ভারতকে কেন এত অতিরিক্ত সুবিধা দিতে হবে। যদিও এটা অস্বীকার করার উপায় নেই, যোগ্য দল হিসেবেই শিরোপা জিতেছে ভারত। তবুও এটা বলতে হবে যে চাঁদের কলঙ্কের মতো ভারতের এই শিরোপা জয় আছে বেশ কিছু কালো দাগ, যেটাকে আইসিসির বায়াসনেস হিসেবে আপনি উল্লেখ করতে পারেন। কি কি সেসব এবার আলোকপাত করা যাক। প্রথমে বলতে হবে ভারতের ভ্রমণ সুবিধা নিয়ে। 8 দলের এই টুর্নামেন্টে একমাত্র ভারতকেই অতিরিক্ত কোনো বিমান ভ্রমণ করতে হয়নি। টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত তারা একটি ভেন্যুতে খেলেছে, যে কারণে তাদের ক্লান্তি ছিল কম। অন্যদিকে ফাইনালিস্ট নিউজিল্যান্ড এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি 7,048 কিলোমিটার বিমানে ভ্রমণ করেছে, যা দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার চাইতে দ্বিগুণেরও বেশি। একই সঙ্গে উঠে আসে আরেকটি প্রশ্ন, কন্ডিশন। পাকিস্তানে যে ম্যাচগুলো হয়েছে আপনারা দেখেছেন, প্রতিটি ম্যাচ ছিল হাই স্কোরিং। বলা যায় ব্যাটাররা সেখানে ছড়ি ঘুরিয়েছেন। অন্যদিকে যদি বলতে হয়, দুবাইয়ের পিচ পুরোপুরি স্পিন সহায়ক, পেসাররা সাহায্য পান না বললে চলে, যার প্রমাণ পাওয়া যায় ভারত এই টুর্নামেন্টে মোট 26টি উইকেট নিয়েছে স্পিনারদের দ্বারা। মোহাম্মদ শামি মোটামুটি ভালো করেছেন, ইনিংসের শুরু এবং শেষে উইকেট নিয়েছেন, কিন্তু তিনি ছাড়া ভারতের অন্য যে কোনো পেসার কিন্তু খাবি খেয়েছেন। এমনকি অন্য যে দলগুলোর পেসারে খেলেছেন কেউই তেমন ভালো করতে পারেননি। আর নিউজিল্যান্ড কিন্তু ভারতের চাইতে পিছিয়ে গিয়েছে এই জায়গাতেই। একটি আইসিসি ইভেন্টে আপনি চাইবেন লেভেল প্লেয়িং ফিল্ড, কিন্তু ভারত কিন্তু শুরু থেকেই অতিরিক্ত সুবিধা পেয়ে এসেছে, যা অন্য কোনো দল পায়নি। আর এই সুবিধা নেই, ভারত একদম শুরুতেই স্কোয়াড সাজিয়েছে স্পিনারদের নিয়ে। পুরো স্কোয়াডে ভারতের ছিল মাত্র 3জন পেসার, স্পিনার ছিল অলরাউন্ডার সহ 6জন। মূল পেসারদের মাঝে মোহাম্মদ শামি শুধুমাত্র সবগুলো ম্যাচ খেলেছেন। এর বাইরে হাসিদ রানা শুরুর 2 ম্যাচ খেললেও এরপর তাকে আর খেলানো হয়নি। সেকেন্ড পেসার হিসেবে ছিলেন হার্দিক পান্ডিয়া, যিনি আসলে পেসার হিসেবে খুব একটা কার্যকর না বা বড় অবদান রাখতে পারেননি। আর এই কন্ডিশনের সুবিধা নেই, ভারত প্রতি ম্যাচে 4 জন করে স্পিনার খেলিয়েছে। এর বাইরেও ছিল স্কোয়াডে ওয়াশিংটন সুন্দর। এ থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে কন্ডিশন জেনে বুঝে ভারত সেভাবেই স্কোয়াড সাজিয়েছিল, যা অন্য কোনো দল করতে পারেনি। আর এখানে কিন্তু ধরা খেয়েছে আবার নিউজিল্যান্ড। পাকিস্তানে খেলতে হবে, আবার দুবাই খেলতে হবে, এরকম একটা ক্রাইটেরিয়ার সামনে তারা পেসার বাড়তি রেখেছে। আর এই কারণেই ফাইনালে তারা একটি স্পিনারের সংকটে ভুগেছে, যা না হলে হয়তোবা ম্যাচের ফল অন্যরকম হতেও পারত। নিউজিল্যান্ড কিন্তু ভারতের কাছে এরকম নানা দিক দিয়েই ফাইনালে পিছিয়ে ছিল। যেরকম একটা বলা যায় একাদশ গঠনে ভুলের যে কথাটা একটু আগে বললাম, যে নিউজিল্যান্ড ফাইনালে 3জন পেসারকে খেলাতে বাধ্য হয়েছে, কিন্তু 3জনে একদম অনভিজ্ঞ। দলের ফ্রন্টলাইন স্পিনার ছিলেন 2জন, মিচেল স্যান্ডনার এবং ব্রেসওয়েল। এরপরে রাচেন রবীন্দ্র ফাইনাল বল করেছেন, কিন্তু এর আগে টুর্নামেন্টে কিন্তু তাকে খুব একটা ব্যবহার করা হয়নি। গ্লেন ফিলিপস তিনি আসলে একজন ফ্রন্টলাইন স্পিনার না, যে কারণে একজন স্পিনারের অভাব খুবই অনুভব করেছে নিউজিল্যান্ড, এবং এই জায়গাটাতে এগিয়ে গেছে ভারত। ব্যাপারটা আসলে অনেকটা এভাবে বলা যায় যে ফাইনালের উপলক্ষটা যেন একদম ভারতের জন্য সাজানো ছিল। আরেকটি দল প্রয়োজন জন্য হয়তো নিউজিল্যান্ড এসেছিল, আর এর বাইরে অদৃষ্ট হয়তোবা চেয়েছিল যে নিউজিল্যান্ড খেলছে যখন, ব্যাপারটা আরেকটু বাস্তব রূপ দেওয়া যাক, আর তাই টসটা জিতলো তারা। এর বাইরে একদম শুরুর 5 থেকে 7 ওভার নিউজিল্যান্ড ভালো খেললো, আর ম্যাচের বাকি অংশ পুরোটাই ভারতের। শেষ করার আগে শুরুর আরেকটা কথায় ফিরে আসি, যে যতই কলঙ্ক থাকুক ভারত কিন্তু যোগ্য দল হিসেবেই এবারে শিরোপা জিতেছে। কেন, কিভাবে, সেটা কিন্তু খুব স্পষ্ট। শেষ 3টি আইসিসি ইভেন্ট, আইসিসি ওয়ানডে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফি, এই 3টি আসরে সব মিলিয়ে মাত্র একটি ম্যাচ হেরেছে ভারত, সেটিও ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে। সব মিলিয়ে 24টি ম্যাচে 23টি জিতেছে ভারত, সেই একটি হার ছাড়া। অর্থাৎ ভারত যে পরিষ্কারভাবে ভালো খেলছে বা ধারাবাহিকভাবে ভালো খেলছে, এটা কিন্তু পরিষ্কার। একই সঙ্গে বলতে হয় দলটির পরিকল্পনার কথাও। যেমন এই চ্যাম্পিয়ন্স ট্রফি হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের ছিল প্রথম অ্যাসাইনমেন্ট।
তিনি এর আগে নানা সাক্ষাৎকারে বলেছিলেন যে ভারত 2011 ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল তাদের যুবরাজ সিং এর জন্য। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে হতে পারতেন যুবরাজ সিং, সেটা কিন্তু বের করেছেন গৌতম গম্ভীর। পাঁচে খেলিয়েছেন আকসার প্যাটেলকে, যিনি এর আগে কখনোই সাধারণত এই পজিশনে ব্যাট করেননি। এবং পাঁচে আকসার প্যাটেল কতটা ভালো করেছেন তা কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। বলা যায় ভারতের এবারের আসরে ট্রাম্প কাটছিলেন আকসার প্যাটেল, যাকে ব্যাটিংয়ে দরকার যখন হয়েছে ব্যাটিংয়ে ভালো করেছেন, বোলিংয়ের সময় বোলিংয়ে সাপোর্ট দিয়েছেন। এক কথায় সব দিকে পূর্ণাঙ্গ একটি প্যাকেজ। আরেকটি মাস্টার স্ট্রোক ছিল KL রাহুলকে খেলানো। শুরু থেকে কিন্তু প্রশ্ন উঠেছিল যে ঋষভ পান্টের মতো ব্যাটসম্যানকে রেখে কেন KL রাহুলকে খেলাচ্ছেন গম্ভীর, আর কেন খেলাচ্ছেন সেটা কিন্তু ফাইনালে তিনি বুঝিয়ে দিয়েছেন। এর আগে গুরুত্বপূর্ণ সময়ে KL রাহুল গুরুত্বপূর্ণ কিছু ইনিংস খেলেছেন, যা দলে তার যথার্থতা প্রমাণ করেছে। এরপরে আরেকটি কথা বলতে হয়, ভারতীয় ক্রিকেটাররা খেলেন দলের জন্য, যেমন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দুজনকে নিয়ে এর আগে অনেকবার দ্বন্দ্বের কথা শোনা গেছে, অথচ ফাইনাল সহ প্রতিটি ম্যাচে দেখা গেছে গুরুত্বপূর্ণ সময়ে তারা একে অপরকে পরামর্শ দিচ্ছেন, এমনকি ব্যাটিংও একে অপরকে সহায়তা করছেন। এছাড়া IPL-এ বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর দুজনের দ্বন্দ্ব কে না দেখেননি, অথচ তারাই একসঙ্গে দারুণভাবে কাজ করে দলকে এনে দিয়েছেন শিরোপা। আর এটা তো জানা কথা যে নিজেদের বিভেদ দ্বন্দ্ব ভুলে যখন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা দলের জন্য খেলেন, তখন সেখানে সাফল্য আসতে বাধ্য। আফসোস, বাংলাদেশে এই জিনিসটা খুব কমই দেখা যায়। যাই হোক, ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় অভিনন্দন। আপনার কি মনে হয় না যে ভারত যদি এই অতিরিক্ত সুবিধাগুলো না নিত তাহলে আরেকটু বেশি ভালো লাগতো? মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ প্যাভিলিয়নের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।